আজ পঞ্চমী শহরে পুজোর আমেজ, আনন্দ উদযাপনে সাধারণ মানুষ। কিন্তু এরই মাঝে মর্মান্তিক ঘটনা। বেহালার সরসুনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। 4 দিন কেটে গিয়েছে প্রবল বৃষ্টির পর, কিন্তু জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফের মৃত্যুর ঘটনা। এই খবরে যেমন আমাদের নজর থাকবে, এর পাশাপাশি বিভিন্ন পুজো মণ্ডপ থেকে আমরা ছবি তুলে ধরব। সাধারণ মানুষ কতটা আনন্দ করছেন সেই ছবি তুলে ধরব। তবে শুরুতেই যে কথা আপনাদের বলছিলাম, যে ফের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। কলকাতা সহ রাজ্য জুড়ে জলে ডুবে একের পর এক মৃত্যু। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে 13। সরসুনার ক্ষুদিরাম পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। 4 দিন কেটে গিয়েছে প্রবল বৃষ্টির পর, কিন্তু এখনও কলকাতার বিভিন্ন জায়গায় জল নামেনি। তার মধ্যে বেহালার সরসুনার ছবি দেখছেন, যেখানে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। সেই মহিলাকে বাঁচাতে গিয়ে আরও 2 জন আহত হয়েছেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দোল দে। হিন্দোল, সোমবার রাতের প্রবল বৃষ্টির পর 96 ঘন্টা কেটে গিয়েছে, একে তো জল নামেনি, তার উপরই মর্মান্তিক ঘটনা। একেবারেই দেখো, সেই মৃত্যুর ঘটনা কিন্তু একের পর এক ঘটেই চলেছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা খাস কলকাতায় একের পর এক ঘটেছে। আজও কিন্তু ঠিক একই ঘটনা ঘটলো। এবার কলকাতা পুরসভার 126 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই যে আমরা রয়েছি ক্ষুদিরাম পল্লীতে, সেই ক্ষুদিরাম পল্লীতে এই যে দোকানঘর তুমি দেখতে পাচ্ছ, বাইরের যে অংশটা এটা কিন্তু একটা লোহার স্ট্রাকচার, এবং এখানেই কিন্তু শ্রাবন্তী সাউ, 66 বছর বয়স, তার বাড়ির সঙ্গেই এই দোকান। তিনি সকাল 6টা থেকে 6:30 নাগাদ দোকান খুলতে আসেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এখানে তিনি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি এখানে লুটিয়ে পড়েন। একজন দেখার সঙ্গে সঙ্গে তিনি ভেবেছিলেন বোধহয় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি যখন তাকে উদ্ধার করতে যান, সেই সময় কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এবং এই শ্রাবন্তী সাউকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, জোকা ইএসআই হাসপাতালে, সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর গোটা এলাকার মানুষজন তারা কিন্তু ক্ষুব্ধ। তারা বলছেন যে এই যে জল জমে রয়েছে, সোমেন তোমাকে একবার দেখাবো, এই জল কিন্তু বছরের অধিকাংশ সময় জমে থাকে। আপনারা তো এখানে থাকেন, এই ঘটনার পর কতটা আতঙ্কের, এবং জল কি বছরে? হ্যাঁ, বছরের সর্বাধিক সময় এখানে জল জমে থাকে। আমরা আমাদের জবে থেকে জ্ঞান এসছে, মানে জবে থেকে বড় হয়েছি, তবে থেকে আমরা এখানে দেখছি যে প্রত্যেক বছর বৃষ্টি হলেই অধিককারের সব জল গড়িয়ে এসে এখানে জমে যায়, আর সেই কারণে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে। এমনকি এই বাড়ির পাশের বাড়ির একজন পা পচে তার পা কাটতে পর্যন্ত হয়েছে। আবার আজকে এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে। স্থানীয় কাউন্সিলর ঘনশ্রী বাগ, তাকে কি কিছু জানিয়েছে? তাকে আমাদের পাড়ার অনেক বাসিন্দারা গিয়ে চিঠি দেওয়া হয়েছে, প্লাস চিঠি দিয়েছে বা বলেছে, তারা গিয়ে বলে এসছে, তারা বলেছে হবে 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 বলে আমাদেরকে বিগত দিন থেকে এতদিন পর্যন্ত আমাদেরকে আটকে রেখে দিয়েছে। আজকে এই ঘটনা হওয়ার পরে আমরা সবাই বলতে বাধ্য হলাম আর কি। কাউন্সিলর কোনো কাজ করেন? না 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 না, উনি কোনো কাজই করেন না, এখানে আসেও না। এসে দেখেন ওনার কিছু লোকজন পাঠায়, মাঝে সাঝে এসে দেখে যায়, আমাদেরকে আরও বলে যায় তোরা বেশি বলিস না, তোরা কম বল, এরকম আমাদেরকে বলে যায়। আতঙ্কের আমরা প্রচুর আতঙ্কে আছি। একদিকে এই বিদ্যুৎ পৃষ্ঠের ঘটনা, একদিকে জল, একদিকে আমাদের মানে পাড়ার লোকের ঘরে জল ঢুকে গেছিলো, তারপরে কারো ঘরে তো সাপ থেকে ব্যাঙ থেকে শুরু করে সব কিছু ঢুকে যাচ্ছে। আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। স্থানীয়রা যেটা বলছেন, তারা প্রচণ্ড আতঙ্কে থাকেন। স্থানীয় কাউন্সিলর 126 নম্বর ওয়ার্ডের ঘনশ্রী বাগ, তিনি কিন্তু এখানে আসেন না। যদিও এই বিষয় নিয়ে তৃণমূল কাউন্সিলরের এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। এবং এই যে ঘটনা ঘটেছে খাস কলকাতায় 126 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই ক্ষুদিরাম পল্লীতে, এই নিজের দোকান খুলতে গিয়ে, বাড়ির সঙ্গেই লাগোয়া দোকান, সেই দোকান খুলতে গিয়েই যেভাবে শ্রাবন্তী সাউয়ের মৃত্যুর ঘটনা ঘটল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, তাতে কিন্তু গোটা এলাকার মানুষজন তারা রীতিমতো আতঙ্কিত। স্থানীয়রা বলছেন অনেকে দোকান খুলতে ভয় পাচ্ছেন। এবং তোমাকে আরও একটা জিনিস বলে রাখি, এই যে সামনেই একটি ল্যাম্প পোস্ট রয়েছে, বিদ্যুতের খুঁটি বলা যায়, সেই বিদ্যুতের খুঁটি থেকে কিন্তু সম্ভবত বিদ্যুৎ সংযোগ হয়েছিল জমা জলে, এবং তা থেকেই কিন্তু এই শ্রাবন্তী সাউয়ের মৃত্যু হয়ে থাকতে পারে, তেমনটাও কিন্তু মনে করা হচ্ছে। একেবারে স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করছেন যে দিনের পর দিন ধরে তারা প্রশাসনকে বলেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, যার মর্মান্তিক পরিণতি এই মৃত্যু। তোমাকে ধন্যবাদ। এদিকে সোনারপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক পুজো উদ্যোক্তার মৃত্যু হয়েছে। সুভাষ গ্রামে কোদালিয়া শান্তি সংঘের পুজো উদ্যোক্তার মৃত্যু হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। প্যান্ডেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নাম বিশ্বজিৎ সাহা। ক্লাবের ভিতরে আচমকা বন্ধ হয়ে গিয়েছিল স্ট্যান্ড ফ্যান, আর সেই ফ্যানে হাত দিতেই বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। আমাদের কাছে খবর আছে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সদ্য খবর হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই বেসিসে আমরা এসেছি, এসে দেখলাম পুরো লক করা। এটা হয়েছে গতকাল রাত্রে, ঠিক আছে। এবার লোকাল লোকের থেকে যা জানলাম, ক্লাবের ভিতরে বোর্ড থেকে ঘটনাটা ঘটেছে। পাখায় হাত দিয়েছে, প্রথমে পাখা বডি হয়ে গেছিলো, পাখাটা
গাড়ি হতে অনেকে ধরে নিয়েছে, তো ওনাদের পার্সোনাল মিটারের কানেকশন। আচ্ছা, পুজোর কানেকশনও বৈধ ছিল, মানে হ্যাঁ। প্যান্ডেলের কানেকশন দুটোই বৈধ ছিল। পিসি কানেকশন নিয়েছে। একদিকে দুঃখ বিষাদ আর অন্যদিকে শহর জুড়ে আলোয় ঝলমল পঞ্চমী, শহর জুড়ে পুজোর আমেজ। সকাল থেকে আকাশে মেঘরোদের খেলা, বৃষ্টির বুকুটি মাথায় নিয়েই রাস্তায় নেমেছেন উৎসবপ্রিয় বঙ্গবাসী। এই মুহূর্তে নিয়ে যাব আপনাদের মণ্ডপে মণ্ডপে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমার কাছে শুরুতেই আসতে চাইবো, কেননা দেখুন যেভাবে পুজো শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই মানুষজন রাস্তায় নেমে পড়েছে। আর রুমা যে মণ্ডপে রয়েছেন সেখানকার থিমের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। রুমা, দেখো, গড়িয়া নবদুর্গা মিতালি সঙ্গের পুজোতে রয়েছে এবং 85তম বছরে পড়লো। নবদুর্গা মানে বুঝতেই পারছো, 9টা রূপ। প্রথমে কিন্তু যে রূপে মা রয়েছেন, দশভুজা রূপ এবং মহিষাসুর মর্দিনী, সেই রূপটাই কিন্তু আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই গড়িয়া নবদুর্গায় কিন্তু আরও 8টি রূপ রয়েছে, যেখানে মা দুর্গা যখন অসুর বধ করছেন তার যে বিভিন্ন রূপ, তার মধ্যে থেকে কিন্তু 8টা রূপ বেছে নেওয়া হয়েছে। এভাবে দেখছি আমরা মহিষাসুর মর্দিনী থেকে চলে যাচ্ছি মা দেবী জয়া যেখানে রয়েছেন। দেবী জয়ার সাথে সাথে রয়েছেন দেবী বৈষ্ণবী। দেবী জয়া হচ্ছেন এক মহাশক্তিশালী রূপ, যিনি অশুভ শক্তির বিনাশ করেছিলেন এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক। অন্যদিকে বলে রাখি যে দেবী বৈষ্ণবী হলেন ভগবান বিষ্ণুর নারী শক্তির মূর্ত রূপ। আর রয়েছেন দেবী ঘোর রূপা, উচ্ছিষ্টা চণ্ডালিনী, শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন এবং এই দেবীর মাথায় চাঁদ শোভিত। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিন্তু দেবী রয়েছেন দেবী শৈলপুত্রী, এবং দেবী শৈলপুত্রী পর্বতের কন্যা। এবং তার সঙ্গে সঙ্গে এটাও রয়েছে যে এই 8টি রূপের মধ্যে সবথেকে যেটা প্রধান সেটা হচ্ছে, যেখানে বলছিলাম যে একদম মহিষাসুর মর্দিনী। এবার আমরা চলে এসেছি দেবী মাতঙ্গী রয়েছেন, দেবী মাতঙ্গী রূপ যেখানে রয়েছেন, এবং তার পাশেই রয়েছেন দেবী কালরাত্রি, এবং তার সঙ্গেই রয়েছে দেবী আরও 2জন দেবীর মূর্তি যেখানে রয়েছেন। এবং অর্থাৎ বুঝতে পারছো, এই যে গড়িয়া নবদুর্গা, সেখানে কিন্তু দেবীর 9টা রূপ, এবং প্রতিবারই কিন্তু এই 9টা রূপই থাকে। একটা প্রধান রূপ যেখানে মহিষাসুর মর্দিনীর রূপ, এবং অন্যদিকে রয়েছে দেবীর আরো 8টি রূপ। জানিয়ে রাখি, দেখো, মাতৃ আবাহন। আমরা গড়িয়ার নবদুর্গার মণ্ডপে আপনাদের নিয়ে গিয়েছিলাম। অবশ্যই আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়, সেখানে তার কাছেও যাব। কিন্তু তার আগে দেখুন, পঞ্চমীতে যেভাবে বৃষ্টি হচ্ছে হালকা মাঝারি, তাতে সকলেরই মন খারাপ করছে যে বাকি দিনগুলো, অর্থাৎ পুজো পঞ্জিকা মতে শুরু আগামীকাল, সেগুলো ভালো যাবে তো? আবহাওয়া জানিয়ে রাখি আপনাদের, আবহাওয়ার পূর্বাভাস বলছে অষ্টমীর পর ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত, এবং নবমীতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজকে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কাল কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সপ্তমীতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় কমতে পারে বৃষ্টি, কিন্তু অষ্টমীতে বৃষ্টি কলকাতায় কমলেও রাজ্য জুড়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, আর দশমীতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। যে নিম্নচাপটা তৈরি হয়েছিল, বর্তমানে সেটা একটা গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে দক্ষিণ উড়িষ্যার কাছে, এবং এটার প্রত্যাশিত গতির অভিমুখ আরও পশ্চিমের দিকে, ছত্তিশগড়ের দিকে। শক্তি আগামী 24 ঘন্টায় কিছুটা কমবে। দক্ষিণবঙ্গে 27 থেকে 28 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, প্রধানত মেঘলা আকাশ। 1 তারিখ থেকে আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 1 তারিখে। 2 তারিখে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 2 তারিখে কলকাতার ক্ষেত্রেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 3 তারিখেও মেঘলা আকাশ থাকবে, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে আজকের দিনটা, অর্থাৎ 27 তারিখ এবং 1 তারিখে পরের সিস্টেমটার জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ 27 তারিখ এবং 1 তারিখ মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে।